প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, নতুন সরকারি নিয়ম জানুন। দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে, সব বিধায়কের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী। বকেয়া ডিএ ইস্যুতে মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ, কোন কোন তথ্য উঠে এলো জানুন। মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন, কেষ্টর মুখে কেন বারবার শুভেন্দুর নাম। নদিয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় টিএমসি পঞ্চায়েত প্রধান সহ গ্রেপ্তার 3। একসঙ্গে 3 ভাই পেতে পারেন পিএম কিষাণের টাকা, তবে রয়েছে বড় শর্ত, সরকারি নিয়ম জানুন। স্বাস্থ্য সাথী থেকে কতজনের নাম আয়ুষ্মান ভারতে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতেই বা কত? কিভাবে এত রাগ দেখাচ্ছেন? বাপরে বাপ, সোনিয়াকে আক্রমণ শুভেন্দুর। বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কি ইঙ্গিত ছেলের? দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি, চাঞ্চল্য দুর্গাপুরে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব পাকিস্তানের মুদ্রা, আন্তর্জাতিক যোগ, তদন্তে পুলিশ। আরজি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের। পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ, লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা। ঢেলে সাজানো হবে পার্ক স্ট্রিট, আর থাকবে না কোনো হকার, বিরাট ঘোষণা অগ্নিমিত্রার। আশিস বন্দ্যোপাধ্যায়ের সুসাইড নোটে টিআরডিএ দুর্নীতি প্রসঙ্গ, কি এই দুর্নীতি জানেন? প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। 17 আগস্ট সোমবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। পাশাপাশি কারা পাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনকারী মহিলার মাসিক আয় ও পারিবারিক আয় কত হলে এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না তা জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। এই রাজ্য সরকারি প্রকল্পের বেশ কিছু নিয়মে বদল এনেছে। জমির পরিমাণ, ঘরের সংখ্যা, মহিলাদের আয় সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদল এনেছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে আবার নিয়ম শিথিল করা হয়েছে। রাজ্যের কোন মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন তা নির্ধারণ করতে আগেই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। জানানো হয়েছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরিতে থাকা মহিলা, আয়কর প্রদানকারী মহিলারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, কোনো মহিলা মাসে 10,000 টাকা অথবা তার বেশি উপার্জন করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়া শুভেন্দু জানিয়েছেন, আবেদনকারী মহিলার বার্ষিক পারিবারিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপর থেকে 3000 টাকা করে পাওয়ার জন্য আর এত অপেক্ষা করতে হবে না। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। আগস্ট মাসে যারা টাকা পাবেন তারাই এরপর থেকে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বলে খবর। তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করলে বিজেপি সরকার, লক্ষ্মীর ভান্ডারে মাসে 1000 থেকে 1500 টাকা করে দেওয়া হতো, তবে অন্নপূর্ণা যোজনায় সেই ভাতা বাড়িয়ে এক ধাক্কায় 3000 টাকা করে দেওয়া হয়েছে। সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলেই মহিলারা এই টাকা পাবেন। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এবার বড় পর্যালোচনায় নামল রাজ্য সরকার। বিভিন্ন জায়গা থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায় প্রকল্পটি আগের মতো চালু রাখা হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সে কারণেই রাজ্যের 294 জন বিধায়কের মতামত চেয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সবার মতামত পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। দুয়ারে রেশন নিয়ে মতামত চাইছে রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা জানতে রাজ্যের সব বিধায়কের কাছে চিঠি পাঠিয়েছেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। শুধু শাসক দলের নয়, বিরোধী দলের বিধায়কদের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানুষের সুবিধার জন্য বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে। তবে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই একাংশ রেশন ডিলারের বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সহজ নয় এবং এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলছেন, মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন জেলা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই সময় অনেক জায়গা থেকেই দুয়ারে রেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ পেয়েছেন। তাই প্রকল্পটি আগের মতো চালিয়ে যাওয়া উচিত কিনা তা নিয়ে মতামত নেওয়া হচ্ছে। কেন সব বিধায়কের মতামত চাওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের প্রতিনিধিদের মতামত জানা দরকার। তাই সব বিধায়কের কাছে চিঠি পাঠানো হয়েছে। তারা নিজেদের এলাকার মানুষের কথা জানাবেন, তারপর সেই মতামত বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরো জানান, তিনি এই অভিযোগগুলির কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। সব বিধায়কের মতামত হাতে আসার পরই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8ই আগস্ট বকেয়া ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল,
মনিটরিং কমিটির রিপোর্টগুলি মামলাকারী সংগঠনগুলিকে দুদিনের মধ্যে জমা করতে হবে। ইতিমধ্যে সেই রিপোর্ট জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন সেই কমিটি 10 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবের সঙ্গে 29 জুন 2026 পর্যন্ত মোট 9টি বৈঠক করেছে সুপ্রিম কোর্ট গঠিত মনিটরিং কমিটি। বকেয়া ডিএ মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ। চলতি বছর 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় ঐতিহাসিক জয় পায় রাজ্য সরকারি কর্মচারীরা। তৎকালীন রাজ্য সরকারের সমস্ত দাবি খারিজ করে 100% বকেয়া মহার্ঘ ভাতাই মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অত পরিমাণ টাকা কি হবে, কত কিস্তিতে মেটানো হবে, এই সমস্ত বিষয় বিবেচনা করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। 15 জুলাই 2026 তারিখের স্ট্যাটাস অ্যাফিডেভিট অনুযায়ী এখনো পর্যন্ত 2008 থেকে 2019 সম্পূর্ণ সময়কালের জন্য মোট 7,771.21 কোটি টাকা বিতরণ করা হয়েছে 7.5 লক্ষেরও বেশি কর্মী ও পেনশনভোগীকে। এদিকে আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে প্রায় 65,000 জনের বকেয়া মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। কমিটিকে রাজ্য জানায় 64,759 জনের ই সার্ভিস বুক এখনো পর্যন্ত স্ক্যান করে আপলোড করা হয়েছে। সেই পরিমাণ সরকারি কর্মীদের প্রথম কিস্তি দিয়ে 2008 থেকে 2015 সালের বকেয়ার প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে রাজ্যকে। 3রা সেপ্টেম্বরের মধ্যেই প্রায় 65,000 জনের বকেয়া মেটানোর জন্য বলা হয়েছে। হিসেব বলছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা রাজ্যকে প্রদান করতে হবে। এই টাকা কিভাবে মেটানো হবে তা বিবেচনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রের নেতৃত্বে এই মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসে। বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গত 21 জুলাই তাকে হেনস্থা করার ঘটনাও উঠে আসছে। রবিবার আশিসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে শক্তিগড়ের প্রসঙ্গ উল্লেখ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করতেও বলেছিলেন বলে জানালেন অনুব্রত। একই সঙ্গে তিনি জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশিসের পরিবারের পাশে রয়েছেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন অনুব্রত? বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে শোকাহত অনুব্রত বললেন, আশিসদার কোনো শত্রু ছিল না। আশিসদা খুব ভালো লোক ছিলেন এবং ওর পরিবারও খুব ভালো। আশিস বন্দ্যোপাধ্যায় তার অভিভাবক ছিলেন বলে মন্তব্য করেন কেষ্ট। বলেন, এখনো তাকে আমার অভিভাবক মানি। উনি কখনো আমার সঙ্গে জোরে কথা বলেননি। খুব দুঃখ লাগছে। বারবার মুখ্যমন্ত্রীর কথা অনুব্রতর গলায়। গত 21 জুলাই আশিস বন্দ্যোপাধ্যায় কলকাতায় তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে শক্তিগড়ে থেমেছিলেন। সেই সময় বর্ধমান উত্তর বিধানসভার 6 নম্বর মণ্ডলের সভাপতি সৌমিত্র ঘোষ তাকে হেনস্থা করেন বলে অভিযোগ। একটি ভিডিওয় দেখা যায় আশিসের গাড়ির সামনে দাঁড়িয়ে সৌমিত্র বলেন, এত বছর চুরি চামারি করে এখন কি করতে যাচ্ছেন? আপনারা এতদিন ধরে মানুষকে শহীদ করেছেন। 2021 সালের 2রা মের পর থেকে কত লোক যে শহীদ হয়েছে, আপনারা আবার যাচ্ছেন শহীদ দিবস পালন করতে। এরপরই স্থানীয় ওই বিজেপি নেতা আশিসকে বলেন, বয়স্ক না হলে চাপকে ছাল তুলে দিতাম। এই ঘটনায় আশিস দুঃখ পেয়েছিলেন জানিয়ে এদিন অনুব্রত বলেন, শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন মামলা করার জন্য, পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আশিসদা কেন মামলা করলেন না আমি বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তার কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো থানাতে এফআইআর নেই জানিয়ে অনুব্রত বলেন, কিছু নেই। বললাম তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন আপনি ওর নামে এফআইআর করুন, বাদ বাকিটা আমি দেখে নেব। আজকে মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে রয়েছেন। আশিসের মৃত্যুতে তদন্তের দাবি জানাবেন অনুব্রতরা। বললেন, দেখি পরিবার কি বলে, তবে এটা খুব দুঃখজনক ব্যাপার। তার মতো একজন লোক কেন এটা করলেন আমরা বুঝতে পারছি না। ওর কোনো শত্রু নেই, উনি জোরে কথা বলতেন না। সিবিআই তদন্তের দাবি জানাবেন কি না জানতে চাওয়ায় পাল্টা প্রশ্ন করে বলেন, কেন সিবিআই তদন্তের দাবি জানাবো? মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। আশিসের মৃত্যু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে অনুব্রত বলেন, সোশ্যাল মিডিয়ায় আশিসদার সঙ্গে নোংরামো করা হয়েছে, শক্তিগড়েও অন্যায় করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওটা দেখবেন বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমি পাশে রয়েছি, আমি দেখব। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুশি। মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। এখন তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।
সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই নিয়ে অনুব্রত বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতিতে জড়িত নন, এগুলো একটা গল্প সাজানো হয়েছিল। নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল পরিচালিত হরনগর পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি। এছাড়া সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখ নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নাকাশিপাড়ার বেথুয়া ডহরির রেলগেটের কাছে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি করে বাড়ি ফেরার সময় আনিসুর ও তার ছেলে সুফিয়ানের গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। প্রথমে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে 2 জনকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। রবিবার সকালে তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে ফাতেমা বিবির স্বামী জুব্বার শেখের নামও উঠে এসেছে তদন্তে। তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং বর্তমানে জেলবন্দী। পরিবারের অভিযোগ, জেল থেকেই জুব্বার শেখ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 3 জনকে মেডিকেল পরীক্ষার পর আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাদের দাবি, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর এলাকায় আনিসুর রহমানের জনপ্রিয়তা বাড়ছিল। অন্যদিকে জুব্বার শেখের গোষ্ঠী রাজনৈতিকভাবে চাপে পড়ে যাচ্ছিল। সেই কারণেই পরিকল্পনা করে আনিসুর ও তার ছেলেকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। আনিসুরের স্ত্রী জানিয়েছেন, শনিবার রাতে বাজারে গিয়েছিলেন তার স্বামী ও ছেলে। পরে তাদের মৃত্যুর খবর পান। ঘটনার পেছনে জুব্বার শেখের হাত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। নিহতের বোন রোকেয়াও একই অভিযোগ করেছেন। তার দাবি, জুব্বার জেলে থাকলেও তার অনুগামীরা বাইরে সক্রিয়, তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন পরিবারের সদস্যরা। এদিকে এই জোড়া খুনের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আনিসুর ও আবু সুফিয়ানের মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে, সংখ্যালঘুদের উপরও চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই হত্যাকাণ্ড সেই পরিবেশেরই ফল বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও ঘটনার নিন্দা করেছেন। তার মতে, নদিয়ার এই জোড়া খুন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং নেপথ্যে কারা রয়েছে তা এখনো তদন্ত সাপেক্ষ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। জেলবন্দি জুব্বার শেখের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেই বিষয়েও তদন্ত চলছে। দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। তবে অনেকেই জানেন না, একই বাড়িতে বসবাসকারী 3 জন ভাইও পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে পারেন। শুধু পূরণ করতে হবে একটি বড় শর্ত। পিএম কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট। পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী একটি পরিবার বলতে শুধুমাত্র স্বামী স্ত্রী ও তাদের নাবালক সন্তানদের বোঝানো হয়। অর্থাৎ একই বাড়িতে একসঙ্গে বসবাসকারী সব সদস্যকে একটি পরিবারের অংশ হিসেবে গণ্য করা হয় না। সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী 3 ভাই যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে তারা আলাদা আলাদা 3টি পরিবারের আওতায় পড়বেন। তাই 3 জনেই আলাদা করে পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে পারেন। তবে তাদের সকলের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। এক কথায়, রাজস্ব রেকর্ডে যদি 3 ভাইয়ের প্রত্যেকের নামে আলাদা করে জমি নথিভুক্ত থাকে তাহলেই তারা এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি পৈতৃক জমি ভাগাভাগি না হয়ে থাকে এবং তা বাবা অথবা একজন ভাইয়ের নামে থাকে তাহলে শুধুমাত্র সেই ব্যক্তিই পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পিএম কিষাণ যোজনায় যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা দেয় কেন্দ্রীয় সরকার। 2,000 টাকা করে 3টি কিস্তিতে এই অর্থ দেওয়া হয়। গত জুন মাসে এই সরকারি প্রকল্পের 23তম কিস্তি দিয়েছে কেন্দ্র। বিগত ট্রেন্ড দেখে অনুমান আগামী অক্টোবর মাসে 24তম কিস্তি দেওয়া হতে পারে। এখনো এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। সেই ঘোষণা হলেই নির্দিষ্ট দিনক্ষণ জানতে পারবেন উপভোক্তারা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার শুভ উদ্বোধন হলো আজ রবিবার আয়ুষ্মান দিবসে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এতদিন রাজ্যের 7.5 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন। এবার রাজ্যের 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় যুক্ত হবেন। বাকিরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্গত হবেন। মুখ্য সচিব জানান, স্বাস্থ্যসাথী প্রকল্প এতদিন রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য রাজ্যেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। তার কথাই, সরকারের কাছে স্বাস্থ্যসাথী তালিকা রয়েছে। আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার কার্ড পেলে
স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে দুটি প্রকল্প চলবে না বলেও জানান তিনি। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান নিয়েও প্রশ্ন তোলেন মুখ্য সচিব। তার অভিযোগ, সেখানে অনেক ওষুধ বাজার দরের থেকেও বেশি দামে বিক্রি হতো। তিনি নিজে বিষয়টি পরীক্ষা করেছেন বলেও জানান। এবার সরকারি হাসপাতালগুলিতে জন ঔষধি কেন্দ্র আনা হচ্ছে, ফলে এই সমস্যা থাকবে না বলে দাবি করেন তিনি। আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন 1.43 কোটি পরিবার, যার আওতায় রয়েছেন 6 কোটি মানুষ। পাশাপাশি 80 লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় এলেন। এই দুই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে 1240টি বেসরকারি এবং 600-র বেশি সরকারি হাসপাতালে। বিগত সরকারের স্কিম রাজ্যের মধ্যেই সীমিত ছিল। এবার দুই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে 38,604টি হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। পতাকা উত্তোলনের সময় বন্দে মাতরম বন্ধ করতে চেয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও হাত শিবির গোটা বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়েছে, তবে আজ এই ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার থেকে ইতিমধ্যেই সোনিয়াকে চিঠি লিখে পাঠানো হয়েছে। শুভেন্দু বলেন, বন্দে মাতরম জাগরণের মঞ্চ যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো উপায় কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার 150 বছর চলছে। বন্দে মাতরমকে সম্মান দেওয়া হচ্ছে। বন্দে মাতরমকে নিয়ে নির্দিষ্ট আইন আনা হয়েছে। আমি সরকারি স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছি। এই গানের গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, বন্দে মাতরম বিপ্লবীদের সঞ্জীবনী মন্ত্র ছিল। একে অপমান মানে দেশপ্রেম ও সর্বোপরি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি বাংলার ভূমি থেকে তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে বঙ্কিমচন্দ্রের পরিবারের পক্ষ থেকে সুমিত্র চট্টোপাধ্যায় সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন। এরপর রাজ্যের কংগ্রেসকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গের কংগ্রেসের কোনো ক্ষমতা নেই বিরোধিতা করা। এদের থেকে কিছু আশা করব না, তবে সোনিয়া গান্ধীর কাছ থেকে তাদের প্রতিক্রিয়া আশা করব। শুভেন্দুর আরও সংযোজন, সোশ্যাল মিডিয়াতে ওর ভিডিও পোস্ট হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসনের সে কি রাগ! পারলে তো মল্লিকার্জুন খাড়গের চাকরি নিয়ে নেয়। সবাই দেখেছে এত রাগ। এই রাগ কেন? মা দুর্গার কথা বলা আছে বলে, সরস্বতীর কথা বলা আছে বলে সবাই দেখছে, রিয়াকশন হবে। মূলত বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোনিয়ার অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেন। তার দাবি, পুরোগান গাইতে বাধা দিচ্ছিলেন সোনিয়া। তবে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের দাবি, সোনিয়া গান্ধী বন্দে মাতরম গাইতে বাধা দেননি, বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের জন্য একটি চেয়ার আনার কথা বলেছিলেন। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলেও দাবি করেছেন তিনি। গোটা জীবন কেটেছে রাজনীতির জগতে। ছাত্রাবস্থা থেকে হাতে খড়ি, তারপর রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রিত্ব সামলানো। শিক্ষকতা যদি পেশা হয়, রাজনীতি ছিল তার নেশা। মানুষের কাজ করার আরেক রাস্তা হিসেবেই ঢুকে পড়েছিলেন এই জগতে। 75 বছর বয়সে এসে তার মনে অদ্ভুত এক বোধ কাজ করছিল, রাজনীতিতে আসাই ভুল ছিল। সুসাইড নোটে সে কথা লিখেও ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তার আকস্মিক মৃত্যুতে টলিয়ে দিয়েছে গোটা পরিবারকে। বাবার মৃত্যুর খবর পেয়ে একমাত্র ছেলে কলকাতা থেকে দৌড়ে চলে গিয়েছেন রামপুরহাট। শোকে বিধ্বস্ত অবস্থাতেই তিনি জানালেন নিজের কথা। বরাবর দূরে থাকলেও বাবার এই মৃত্যু কি তাকে টেনে আনবে রাজনীতির বৃত্তে, সেই ইঙ্গিতও হলো। আশিস বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে শতদল। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কলকাতায় নামী বহুজাতিক সংস্থায় চাকরি করেন। স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে থাকেন এখানেই। শনিবার রাতেও ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেছিলেন শতদল। তিনি একাই নন, তার ছেলেমেয়েরাও দাদুর সঙ্গে কথা বলেছিল। রবিবার সকালেই সেই মানুষের মৃত্যু সংবাদ এসে পৌঁছায়। হন্তদন্ত হয়ে রামপুরহাট ছুটে আসেন শতদল ও তার পরিবার। দুপুরে আসল তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তীরা সেখানে গিয়ে শতদলের সঙ্গে দেখা করেন। তার আগে অবশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ফোনে আশিসবাবুর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন, পাশে থাকার কথা বলেছেন। রবিবার দুপুরে সদ্য পিতৃহারা শতদল বাবুকে ঘিরেছিলেন দলের সকলে। সেখানেই তাকে প্রশ্ন করা হয় তার নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। আশিসবাবু সুসাইড নোটে নাকি উল্লেখ করেছেন তার একমাত্র ছেলে যেন রাজনীতিতে জড়িয়ে না পড়ে। এ নিয়ে শতদল বন্দ্যোপাধ্যায় জানান, বাবা কোনোদিনও চাইতেন না আমি রাজনীতি করি, বারবার সেই কথা বলতেন। আমিও রাজনীতি থেকে শতহস্ত দূরেই থাকতাম। তবে কি এখন নতুন করে রাজনীতিতে যোগ দেবেন? এই প্রশ্নের জবাবে তিনি জানান, এটা বলার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। বাবা তো চাইতেন না, তবে ভবিষ্যতে কি হবে কিছু বলা যায় না। যে রাজনীতির পঙ্কিল আবর্তে পরে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো সজ্জন ব্যক্তিকে প্রাণ দিতে হলো, সেই মৃত্যুই কি ছেলেকে টেনে আনবে একই পথে? এই প্রশ্ন থাকছে।
দুষ্কৃতীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় আক্রান্ত পুলিশ। রাস্তা আটকে দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে ধরপাকড় চলে। ঘটনায় থমথমে এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাকাতির ঘটনার তদন্তে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় অভিযান চালায়। গতকাল শনিবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওই গ্রামে গিয়েছিল। অভিযুক্ত 4 জনকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সে সময় বেশ কিছু মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী জখমও হন। যদিও গাড়ি থেকে দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যেতে পারেনি ওই হামলাকারীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। হামলাকারীরা পালিয়ে গেলে দুষ্কৃতীদের থানায় নিয়ে আসা হয়। আজ রবিবার ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযানে যায়। বাড়ি বাড়ি চলে খানা তল্লাশি। ডিসিপি ইস্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর প্রণব কুমার বলেন, একটি ডাকাতির ঘটনার তদন্ত করছিল পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের নিয়ে আসার সময় এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকায়। পরে পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয়। ঘটনায় 2 জন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। এরপর রবিবার পুলিশ ফের অভিযানে নামে। বেশ কয়েকজন